আসসালামু আলাইকুম। চেয়ার আপ প্রেজেন্টস চেয়ার প্লেতে সকলকে আমন্ত্রণ। ভিডিওতে একটু বড় হবে, এখানে ব্রাজিলের ফুটবলের ইতিহাস এবং বর্তমানে ছন্দপতনের কারণটা বিশদভাবে তুলে ধরার চেষ্টা করব। তার আগে একটু জিজ্ঞেস করি, বর্তমান প্রজন্মের যারা ব্রাজিলের সমর্থক, আপনারা কি ডেনিলসনের নাম শুনেছেন? যদি ডেনিলসনের নাম শুনে না থাকেন তাহলে এই ভিডিও ক্লিপটা আপনাদের জন্য উৎসর্গ করা, যেখানে 2002 বিশ্বকাপের সেমিফাইনালে তুরস্কের ডিফেন্ডাররা ডেনিলসনের পেছনে ধাওয়া করছেন, ফ্রাস্ট্রেটেড হচ্ছেন এবং ডেনিলসন রীতিমতো নাচাচ্ছেন তাদেরকে। এইরকম নাচানো ডেনিলসন প্রায়ই করতেন, হরহামেশাই করতেন। যদিও আমাদের সময়কার ব্রাজিল টিমে ডেনিলসন কিন্তু মূল একাদশের খেলোয়াড় ছিলেন না, কিন্তু ব্রাজিলিয়ান জিনটাকে তিনি বহন করে যেতেন। যারা বর্তমান সময়ে এমবাপ্পের করা গোল দেখে অভিভূত হয়ে বলেন যে এই টাইপের গোল শুধুমাত্র এমবাপ্পের পক্ষে দেয়া সম্ভব, কিন্তু আমরা বলি এই টাইপের গোল যে দেয়া সম্ভব সেটা আমাদেরকে দেখিয়েছিলেন রোনাল্ডো নাজারিও, এবং তার চাইতেও স্কিলফুল ওয়েতে, তার চাইতেও দ্রুত গতিতে, তার চাইতেও বেশি ড্রিবলিং এর মাধ্যমে এবং তার চাইতেও বেশি ডমিনেটিং ওয়েতে। এই কথাগুলো একটু প্রলং কেন করলাম জানেন? যাতে ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। ভিডিওগুলো না দেখলে পরে তো রোনাল্ডো নাজারিও সম্পর্কে আপনারা বুঝতে পারবেন না। রিভালদোর কথা যদি বলি, ভলি কিংবা বল রিসিভিং এর যে জায়গাগুলো, সেগুলো এমনভাবে এত ছান্দিকভাবে রিভালদো করতেন। এই প্লেয়ারটা ব্রাজিলের ইতিহাসে আসলে খুবই আন্ডাররেটেড। জন্মটা আসলে ভুল সময় জন্মেছেন বলে হয়তোবা রোনাল্ডো নাজারিওর জন্য রিভালদোকে খুব বেশি হাইলাইট করা হয় না, বাট স্কিল ওয়াইজ তিনিও যোগবনিতর একজন বাহক। রোনালদিনহোর কথা যদি আমরা বলি তাহলে রোনালদিনহো 2002 সাল থেকে 2006 সাল পর্যন্ত যা করে দেখিয়েছেন একটা ফুটবল নিয়ে, এই ফুটবল নিয়ে আসলে কি কি করা যায়, কত প্রকার কি কি প্রত্যেক প্রকারের সংজ্ঞাসহ উদাহরণ, এইটা এখন পর্যন্ত আমি কাউকে করতে দেখিনি। রোনালদিনহো ওই 4 বছর যা করেছেন। এখন এই যে প্লেয়ারদের নাম বললাম, এই প্লেয়ারদের ধারের কাছের প্লেয়ার গত 20 বছরে নেইমার জুনিয়র ছাড়া কাউকেই আসলে দেখি নাই। এই ওয়ার্ল্ড কাপে ভিনি জুনিয়রকে দেখাটা একটা চোখের শান্তি ছিল। আদারওয়াইজ ফ্রেড বলি, লুইস ফ্যাবিয়ানো বলি, যাদেরকে দেখেছি গত 10, 12, 15 বছরে, এই প্লেয়ারদের ধারের কাছের স্কিলেরও আসলে কেউ না। অনেকেই এই জায়গাটাতে বলেন যে বর্তমান সময়ের ব্রাজিলিয়ান প্লেয়াররা অনেক বেশি মাত্রায় ইউরোপ কেন্দ্রিক ফুটবলে অভ্যস্ত হওয়ার কারণে সেই যোগবনিতর ছন্দটা এখন আর তাদের মধ্যে নাই। তবে এই জায়গায় একটা ব্যাপার আছে। রোনাল্ডো নাজারিওকে আমি যখন প্রথম দেখি তখন রোনাল্ডো নাজারিও খেলেন ইন্টার মিলানে। রিভালদোকে আমি যখন প্রথম দেখি তখন রিভালদো খেলেন বার্সেলোনায়। এখন এই প্লেয়ারদের খেলার ধরন কিন্তু ইউরোপে খেলার সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় নাই, উল্টো তাদের ইন্ডিভিজুয়াল স্কিলটা তারা বজায় রেখেছিলেন। কোচেরা তাদের ট্যাকটিক্স পরিবর্তন করতেন রোনাল্ডো বা রিভালদোর খেলাকে কমপ্লিমেন্ট করার জন্য। অর্থাৎ রোনাল্ডো বা রিভালদোদের খেলাকে কমপ্লিমেন্ট করার জন্য ইউরোপিয়ান কোচেরা তাদের টিমের স্ট্রাকচার, তাদের টিমের ফরমেশন পরিবর্তন করে ফেলতেন, জাস্ট তাদের কাছ থেকে সেরাটা বের করে নিয়ে আসার জন্য। ইভেন আমি যদি ফ্র্যাঙ্ক রাইকার্ডের বার্সেলোনার কথা চিন্তা করি, সেখানেও কিন্তু রোনালদিনহোর খেলার ধরনের কোনো পরিবর্তন তিনি করতেন না। রোনালদিনহোর টিপিক্যাল ব্রাজিলিয়ান স্টাইলেই ফুটবলটা তিনি খেলতেন, যোগবনিতই খেলতেন, সেটাই তিনি করতেন। ওই জায়গাটাতে তাকে কেন্দ্র করে বার্সেলোনার ওই ফরমেশনটা পরিবর্তিত হতো। এখনকার সময়ে ব্যাপারটা আসলে উল্টো হয়ে গেছে। কারণটা হলো এখনকার সময়ের ব্রাজিলিয়ান প্লেয়াররা খুব কম বয়সে ইউরোপের দিকে যাচ্ছে। আপনি যদি চিন্তা করে দেখেন যে ভিনিসিয়াস জুনিয়র তার প্রফেশনাল ফুটবল ক্যারিয়ারের 10 দিনের মাথাতেই রিয়াল মাদ্রিদ তাকে নিয়ে নিয়েছিল, অথচ রোনাল্ডো নাজারিও যখন ইউরোপে প্রথম যান অলরেডি তিনি প্রফেশনাল লেভেলের ফুটবলে 50টা ম্যাচ খেলে ফেলেছেন, তারপর তিনি ইউরোপে গেছেন। ব্রাজিলিয়ান ফুটবলের সবচেয়ে বড় বৈশিষ্ট্যের জায়গাটা ছিল স্ট্রিট ফুটবল বা রাস্তার ফুটবল, যেখান থেকে মূলত যোগবনিত বিষয়টা উঠে এসেছে। সেই ইতিহাসটা বর্ণনা করতে চাই। 19 শতকের শুরুর দিকে ব্রাজিলে ফুটবল খেলাটা বা প্রপার ফুটবল খেলাটা শুধুমাত্র শ্বেতাঙ্গদের সম্পত্তি ছিল। অর্থাৎ শুধুমাত্র শ্বেতাঙ্গরাই প্রপার মাঠে, প্রপার কোচিং প্যাটার্নে, প্রপার ফরমেশন, অনেকটা ইউরোপিয়ানদের স্টাইলে তারা ফুটবল খেলতে পারতেন। তারাই শুধুমাত্র ফুটবল খেলার জন্য অ্যালাউড ছিলেন। কৃষ্ণাঙ্গরা কিংবা মিক্সড যারা ছিলেন, যাদেরকে ওয়ার্কার শ্রেণী বলা হতো, তারা কিন্তু ফুটবল খেলার জন্য অ্যালাউড ছিলেন না। এখন তারা কি করবেন? তারা যে কাজটা করার চেষ্টা করলেন, তখন ব্রাজিলের রাস্তায় রাস্তায় তারা ফুটবল খেলা শুরু করলেন। এখন রাস্তার ব্যাপারটা আমরা জানি যে রাস্তা হচ্ছে পিচ ঢালা রাস্তা, সেই জায়গায় পড়ে গেলে ব্যথা পাওয়ার সুযোগ থাকে, ঘাস নাই, অমসৃণ, এরকম একটা জায়গাতে ওই কৃষ্ণাঙ্গ বা
ওয়ার্কার শ্রেণী যারা ছিলেন, যারা ফুটবল খেলতেন, তারা একটা ভিন্ন প্যাটার্নের ফুটবল খেলা আবিষ্কার করলেন, যেটাকে আসলে সাম্বা কাইন্ড অফ ফুটবল বলা হতো। তারা তাদের মতো করে বল হোল্ড করে, তারা ডামি দিয়ে, ড্রিবলিং করে, যেটাকে পরবর্তী সময়ে যোগবনিত বা ছান্দিক ফুটবলের কথা আমরা যেটা বলছি, সেরকম একটা ছান্দিক ফুটবলের প্রতিচ্ছবি তারা আবিষ্কার করলেন, যদিও তারা তখনও মেইন স্ট্রিম ফুটবলের মধ্যে অ্যালাউড ছিলেন না। 1930 বিশ্বকাপে যে ব্রাজিল টিমটা ছিল, আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন, একজনও কৃষ্ণাঙ্গ বা একজনও মিক্সড ফুটবলার নাই, সব শ্বেতাঙ্গ বা এলিট শ্রেণীর ব্রাজিলিয়ান ফুটবলাররা সেই বিশ্বকাপে পার্টিসিপেট করেছিলেন। 2 ম্যাচের পরেই সেই দলটা কিন্তু বিশ্বকাপ থেকে বাদ হয়ে যায়। তখনই তারা অনুধাবন করা শুরু করে যে এই যে রাস্তায় যে ছেলেরা খেলে কৃষ্ণাঙ্গ, যারা যে স্টাইলের ফুটবলটা খেলে, এই স্টাইলের ফুটবলটা তো আমাদের ফুটবলের চাইতেও সুপিরিয়র, বা এই স্টাইলের ফুটবলটা তো আন্তর্জাতিক লেভেল বা ওই পর্যায়টাতে ডমিনেট করতে পারে। ঠিক এই সময়টাতে একটা ঘটনা ঘটলো। ভাস্কো দা গামা নামে একটা টিম রিও ডি জেনেরিও কাপের চ্যাম্পিয়ন হলো, যেই টিমের ম্যাক্সিমাম প্লেয়ার ছিলেন কৃষ্ণাঙ্গ প্লেয়ার। এটাই বাদবাকি কৃষ্ণাঙ্গ এবং মিক্সড প্লেয়ারদেরকে অনুপ্রাণিত করলো যে হ্যাঁ, টপ টায়ারের ফুটবলে আমরাও খেলতে পারি, আমাদের স্কিলগুলো প্রদর্শন করতে পারি। একটা বিষয় মাথায় গেঁথে নেন, শ্বেতাঙ্গ যারা ফুটবল খেলতেন, যারা ব্রাজিলের প্রফেশনাল ফুটবল শুরু করেছিলেন, তারা কিন্তু ইউরোপিয়ান ধাঁচের ফুটবলই খেলতেন ফরমেশন ওয়াইজ, কোচিং প্যাটার্ন অনুযায়ী। কিন্তু ওই যে রাস্তায় যে সমস্ত ফুটবলাররা স্ট্রিট ফুটবল খেলতেন, তারা কোনো কোচিং বেসিক মানতেন না, একেবারে কোচিং প্যাটার্নের বাইরে গিয়ে যোগবনিত কাইন্ড অফ ফুটবল, যেটার নাম পরবর্তী সময় যোগবনিত হয়েছে, ইন্ডিভিজুয়াল স্কিল কাইন্ড অফ ফুটবল তারা খেলতেন, যেটাই পরবর্তী সময় আসলে ব্রাজিল বানিয়েছে। এবং এক্ষেত্রে প্রথম কৃষ্ণাঙ্গ প্লেয়ার যাকে বলা হয়, তার নাম ছিল লিওনার্দো দা সিলভা, যাকে রাবার ব্যান্ড নামে ডাকা হতো বিকজ অফ হিজ ইলাস্টিসিটি। তিনি বাইসাইকেল কিকের জনক। 1938 সালের বিশ্বকাপে লিওনার্দো দা সিলভাকে নেওয়া হয় ব্রাজিল টিমে, এবং তিনি সেই ব্রাজিল টিমের সর্বোচ্চ সংখ্যক গোল করেন এবং ব্রাজিল সেমিফাইনাল পর্যন্ত যায়। ধীরে ধীরে ব্রাজিলে ফুটবলের জনপ্রিয়তা বাড়তে থাকে। 1950 সালের ফুটবলে কৃষ্ণাঙ্গ ফুটবলারের সংখ্যা আরও বাড়তে থাকে। ওই বিশ্বকাপটা ব্রাজিল হোস্ট করেছিল, যদিও ফাইনাল ম্যাচে ব্রাজিল হেরে যায়। হারার পরে আবার দোষ হয়েছিল ওই ব্রাজিল টিমের যে গোলকিপার ছিলেন, তিনি ছিলেন কৃষ্ণাঙ্গ, বলা হচ্ছিল তার কারণেই ব্রাজিল হেরেছে। তবে 1958 সালের বিশ্বকাপের আগে ব্রাজিল 17 বছর বয়সী এক ছেলের সন্ধান পায়, যার নাম ছিল পেলে, যিনি ঠিক এই প্যাটার্নের ফুটবলটা খেলে তখন কাঁপিয়ে দিয়েছিলেন। সেই সময়টাতে তাকে ব্রাজিলিয়ান দলটাতে নেওয়া হয়, এবং তখন থেকেই ব্রাজিল ফুটবলটা যোগবনিতর খেলাটাকে ফর্মালি ধারণ করা শুরু করে। আপনি যদি 1958 বিশ্বকাপের ফাইনাল ম্যাচটা চিন্তা করেন, আমরা ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি, সুইডেন ভার্সেস ব্রাজিল, সেই ম্যাচটাতে সুইডেন কিন্তু অনেক বেশি মাত্রায় ফরমেটিভ ইউরোপিয়ান স্টাইলে, রিজিড স্ট্রাকচার্ড স্টাইলে খেলছিল। অন্যদিকে পেলের ব্রাজিল কাঁপিয়ে দিয়েছিল, নাড়িয়ে দিয়েছিল, এবং সেই সঙ্গে যোগবনিত বা ইন্ডিভিজুয়াল স্কিলের ফরমেশন ভেঙে চুরে খেলা ফুটবল, যেইটা আসলে মূলত ব্রাজিলের জিনের ফুটবল, ওইটাই দেখাচ্ছিলেন, এবং সুইডেন পুরোপুরি পাগল হয়ে গিয়েছিল। তখন থেকে কথা হচ্ছিল দিস ইজ সামথিং এলস, এটাই ব্রাজিলিয়ান ফুটবল, এটাই ব্রাজিলিয়ান ফুটবলের আইডেন্টিটির জায়গা। এই আইডেন্টিটিটাকেই ব্রাজিলিয়ান ফুটবলাররা ক্যারি করে নিয়েছেন, এবং ক্যারি করে নিয়েছিলেন দেখে তারা ব্যাক টু ব্যাক অনেকগুলো বিশ্বকাপও জিতেছিলেন। তবে ধীরে ধীরে একটা সময়ে ব্রাজিলিয়ান ফুটবলারদের ডিমান্ড ইউরোপ অঞ্চলে বাড়তে থাকে, এবং যেহেতু ব্রাজিলের একটা অর্থনৈতিক ক্রাইসিসের ব্যাপার আছে, ইউরোপিয়ান ফুটবলের টাকা বেশি, ব্রাজিলিয়ান ফুটবলাররা ইউরোপমুখী হতে থাকেন। রোমারিও 1988 সালের অলিম্পিকে সর্বোচ্চ গোল করার পরে তাকে ডাচ একটা ফুটবল টিম নেয়। তার পরবর্তী সময় তিনি বার্সেলোনার হয়ে জয়েন করেন। ধীরে ধীরে ব্রাজিলিয়ান ফুটবলারদের কদরটা ইউরোপের ফুটবলে বাড়তে থাকে। রোনাল্ডো নাজারিওকে 1994 সালে একটা ডাচ ফুটবল ক্লাব তারা তাদের দলে নেয়। পরবর্তী সময় রোনাল্ডো নাজারিওকে বার্সেলোনাও নেয়। বার্সেলোনার পর্ব শেষে তিনি খেলেন ইন্টার মিলানে, যখন থেকে আমি রোনাল্ডো নাজারিওকে প্রথমবারের মতো দেখেছি। সত্যি কথা বলতে রোনাল্ডো নাজারিও, রিভালডো কিংবা রোনালদিনহোদের কথা যদি বলি, তাদের খেলার প্যাটার্নকে কখনোই মনে হয় নাই যে তারা ব্রাজিলিয়ান ফুটবলের বাইরে কোনো কিছু খেলছেন। ওই যে স্ট্রিট ফুটবল, রাস্তার ফুটবল বা ফুটসাল টাইপের প্লে, ওই প্লেটাই তারা ইউরোপিয়ান ক্লাবগুলোতেও খেলতেন। এবং এই যে ইউরোপিয়ান কোচ যারা ছিলেন আসলে সেই সময় ক্লাবগুলোতে, ওই কোচেরা কিন্তু তাদের ইউরোপিয়ান ফুটবল প্যাটার্ন রোনাল্ডো, রিভালডো, রোনালদিনহোদের উপর চাপিয়ে দিতে পারতেন না, কারণ তাদের স্কিলটা ডমিনেট করত ওই সমস্ত কোচিং প্যাটার্নের কাছে। নিউ রিফ্রেশিং টেস্টের চেয়ার আপ। চেয়ার আপের নিউ রিফ্রেশিং টেস্ট এতটাই বেটার যে মন বলে চেয়ার আপ।
অর্থাৎ তারা অনেক বেশি মাত্রায় ডমিনেট করত। আপনি চিন্তা করে দেখেন 2002 বিশ্বকাপ যেটা ব্রাজিল সর্বশেষ চ্যাম্পিয়ন হয়, সেই টিমে 23 জন প্লেয়ারের মধ্যে 11 জন প্লেয়ারই ছিলেন যারা ইউরোপিয়ান লিগে খেলতেন, বাট দে ওয়ার নট রিজিড। তারা ইউরোপিয়ান প্যাটার্নের ফুটবল খেলতেন না, তারা যোগ্য বনিতই খেলতেন, তারা ওই প্যাটার্নের ফুটবলটাই খেলতেন। কিন্তু ধীরে ধীরে যখন তারা তাদের ক্যারিয়ারের সায়ান্নে চলে আসেন, 2006 বিশ্বকাপের প্রসঙ্গ যদি আসে, যে 2006 বিশ্বকাপটা কেন ব্রাজিলের ভরাডুবি হয়েছিল, ওই বিশ্বকাপটাতে রোনাল্ডোর কথা যদি বলি, কিংবা কার্লোস, কাফু, এই প্লেয়াররা তাদের ক্যারিয়ারের সায়ান্নে চলে এসেছিলেন। ইভেন রোনালদিনহো তখন বার্সেলোনাতে ডমিনেট করছিলেন। এটা আজও রহস্য, রোনালদিনহো কেন তার স্বাভাবিক প্যাটার্নের খেলাটা খেলতে পারেন নাই। সেই সঙ্গে আরেকটা বিষয় লক্ষণীয় ছিল ওই বিশ্বকাপটাতে, সেটা হচ্ছে ব্রাজিল অনেকাংশেই ইউরোপিয়ান প্যাটার্নের ধাঁচটার উপর খেলা শুরু করেছে। অর্থাৎ সেই জায়গাটায় অনেক বেশি মাত্রা রিজিড হয়ে যাচ্ছে। ড্রিবলিং, 1 ভার্সেস 1 খেলাটা, সেই জায়গাটা ব্রাজিলের ফুটবলের মধ্যে তখন ওই বিশ্বকাপ থেকেই মূলত দেখা যাচ্ছিল যে ওই রকম ভাবে দেখা যাচ্ছে না। সো ব্রাজিল ওই বিশ্বকাপে ফ্রান্সের সঙ্গে বাতিল হয়ে যায়, তখনই কথা হচ্ছিল যে সেলেসাওরা তাদের স্টাইলটাকে আস্তে আস্তে হারিয়ে ফেলা শুরু করেছে, এবং পরবর্তী প্রজন্মের যে ফুটবলাররা আসছে তারা তো ব্রাজিলিয়ান জিনটাই বহন করছে না, তারা তো ব্রাজিলিয়ান স্টাইলটাই ক্যারি করছে না। আমি একটা পরিসংখ্যান আপনাদেরকে দিচ্ছিলাম যে রোনাল্ডো, রিভালডোরা ইউরোপে যখন গেছেন, তারা অলরেডি পরিণত বয়সে ইউরোপে গেছেন বা ফুটবল খেলার দিক থেকে পরিণত হয়ে ইউরোপে গেছেন। রোনাল্ডো নাজারিও যতদিনে ইউরোপে গেছেন তার আগে 50টা প্রফেশনাল লেভেলের ম্যাচ তিনি সিনিয়র লেভেলে কমপ্লিট করে গেছেন। অথচ ভিনি জুনিয়র যে সময়টাতে ইউরোপে গেছেন, তখন ভিনি জুনিয়র মাত্র 10 দিন প্রফেশনাল লেভেলে, হাইয়েস্ট লেভেলে ফুটবল খেলেছেন। সো আলটিমেটলি ওই ব্রাজিলিয়ান জিনটাই তো ঠিকঠাক মতো তৈরি হওয়ার আগেই এখন প্লেয়াররা ইউরোপের দিকে চলে যাচ্ছে। ডেফিনেটলি তার পেছনে অন্যতম বড় কারণ ইকোনমিক্যাল ইমব্যালেন্সের জায়গাটা, পুরো ব্রাজিলের অর্থনীতির জায়গাটাতে একটা অনেক বড় প্রবলেমেটিক বিষয় আছে, যেই কারণে ছোট বয়স থেকেই প্লেয়াররা আসলে ইউরোপমুখী হচ্ছেন। যেটা আগের সময়টাতে যে বিষয়টা আমরা দেখতে পেয়েছিলাম যে পরিণত হওয়ার পর অনেকগুলো ম্যাচ তারা খেলার পর, সিজন পার করার পর তারপর ইউরোপে যাচ্ছেন। তবে একটা বিষয় বলতে হবে, সেটা হচ্ছে নেইমার জুনিয়র এই যোগবনিত ফুটবলের সর্বশেষ ধারক তাকে বলা হয়। অর্থাৎ তার প্লেইং প্যাটার্নের মধ্যে এই যোগবনিতর জায়গাটা দেখা গিয়েছিল, এবং নেইমার ব্রাজিল দলের হয়ে যতদিন খেলেছেন তিনি কোনোদিন কিন্তু খারাপ খেলেন নাই। ব্রাজিল ফুটবল 20 বছর পিছিয়ে গেছে আসলে কলম্বিয়ার ডার্টি ফুটবলের জন্য। 2014 সালের বিশ্বকাপের ওই ম্যাচটাতে নেইমারকে যেইভাবে আহত করা হয়েছিল, এই আহত হওয়ার পরেই পুরো ব্রাজিল টিমটাই ভেঙে পড়েছে। তার পরের ম্যাচে কি হয়েছে সেটা আমরা সবাই জানি, ব্রাজিল 7 গোল খেয়ে ওই বিশ্বকাপ থেকে বিদায় হয়েছে। কিন্তু দ্যাট ওয়াজ দ্য ট্রানজিশনাল এরা, যেখান থেকে আসলে ব্রাজিল ফুটবল হয়তো বা উঠে দাঁড়াতে পারতো, সেই ব্রাজিল ফুটবলটা উঠে দাঁড়াতে পারেনি। তারা তাদের ইন্ডিভিজুয়ালিটি আসলে নষ্ট করেছে। নেইমার এরপরে ব্রাজিল টিমে অনিয়মিত হয়ে গেলেন। নেইমার লিডারশিপের জায়গাটা থেকে চিন্তা করলেও ওই সময়টাতে তার বছরের অর্ধেক সময় ব্যস্ত থাকতে হতো নিজের রিকভারি নিয়ে। সো ব্রাজিল টিমটা আসলে কখনোই ওইভাবে গড়ে উঠতে পারে নাই। ইভেন আপনি যদি চিন্তা করেন এই বিশ্বকাপের ফুল ব্যাক নিয়ে যদি আমি কথা বলি, আপনি কার্লোস কাফু বাদ দেন, কার্লোস কাফুর পরে দানি আলভেজ বা মার্সেলোরাও সেই ধারাটা অব্যাহত রেখেছিলেন, মাইকনরা সেই ধারাটা অব্যাহত রেখেছিলেন। ইভেন এই বিশ্বকাপে যারা ফুল ব্যাক খেলেছেন, আমাদের সময় যিনি আসলে সাবে নামতেন সিজিনহো, তার লেভেলের ফুটবলারও আসলে, তার লেভেলের ফুল ব্যাকও আসলে এই বিশ্বকাপে দেখা যায়নি। সো ব্রাজিলের ফুটবল it's all about they have lost the charismatic thing যেটা তারা বহন করতেন, যেটাকে আসলে ব্রাজিলিয়ান ফুটবলের জিন আমরা বলি, সেই বিষয়টা পুরোপুরি একেবারেই তাদের মধ্যে এই মুহূর্তে নাই। তারা ইউরোপিয়ান প্যাটার্নের সঙ্গে, ইউরোপিয়ান কোচিং প্যাটার্নের সঙ্গে নিজেরাই হ্যাবিচুয়েটেড হয়ে গেছেন। এটার পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে রোনাল্ডো বা রিভালডোরা, তাদেরকে কোচেরা কনভিন্স করতে পারতেন না ওইভাবে যে ইউরোপিয়ান প্যাটার্নের সঙ্গে তোমরাও হ্যাবিচুয়েটেড হও। হ্যাঁ, ক্যারিয়ারের সায়ান্নে এসে তাদেরকে আসলে বাধ্য হতে হয়েছে, বা ওই সময়টা ইন্ডিভিজুয়াল স্কিলের জায়গাটা অনেকাংশে কমে যায়। কিন্তু এখনকার ব্রাজিলিয়ান ফুটবলাররা এত অল্প বয়সে চলে যায়, তারা তো ওই ফুটসাল কেন্দ্রিক ফুটবলের জিনটাই বহন করতে আসলে পারেন না। যেই কারণে যেই ব্রাজিল একসময় এক চমৎকার লেভেলে ডমিনেট করতো, আউট অফ দ্য ওয়ার্ল্ড ফুটবল তারা খেলতো, তাদের এই মুহূর্তে ছন্দপতন কিংবা ভরাডুবির জায়গাটা আমাদের দেখতে হয়। আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে যে ব্রাজিলের কালেকটিভ ইকোনমিক্যাল যে একটা প্রবলেম, সেই ইকোনমিক্যাল প্রবলেমের কথাটা তো আমি বলেছি।
আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল, সেটা হচ্ছে ডানপন্থী ব্রাজিলিয়ান কিছু মুভমেন্টের সময়টাতে ব্রাজিলের হলুদ জার্সিটাকে ব্যবহার করা হতো। সো এই জায়গাটায় অনেকে বলেন যে ব্রাজিলের হলুদ জার্সিটা আসলে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। ইভেন নেইমারের মতো ফুটবলার কিংবা অন্যান্য অনেক ফুটবলারও যখন এই আন্দোলনগুলোর সঙ্গে একাত্মতা পোষণ করতেন, তখনই কিন্তু ব্রাজিলে এক ধরনের ডিভাইডেন্স ক্রিয়েট হয়ে গিয়েছিল গত 10 বছরের মধ্যে, যেটা ব্রাজিলের ফুটবলকে অনেক বেশি মাত্রায় ক্ষতিগ্রস্ত করেছে, যেটা এখন পর্যন্ত ব্রাজিলের ফুটবলকে অনেক বেশি মাত্রায় ক্ষতিগ্রস্ত করছে বলে অনেকে মনে করেন। সেই সঙ্গে ব্রাজিলের অনেক গণমাধ্যম দেখলে আপনি একটা বিষয় লক্ষ্য করবেন, তারা একটা ব্যাপারে কথা বলেন, সেটা হচ্ছে ব্রাজিলের স্থানীয় ফুটবলের মানটাও কিন্তু কমে গেছে এবং ব্রাজিলের যারা আসলে মূলত একটু উঠতি ফুটবলার, বেটার ফুটবলার, ইউরোপিয়ান স্কাউটরা এসে তাদেরকে ইউরোপে নিয়ে যাচ্ছে। ডেফিনেটলি এখানে আর্থিক বন্দোবস্ত একটা অনেক বড় ব্যাপার, যে তারা ম্যাচিউরড হওয়ার আগে যখন ইউরোপে চলে যাচ্ছেন, তাদের প্লেইং নেচারটা ইউরোপিয়ানদের মতোই হয়ে যাচ্ছে। অনেকে এক্ষেত্রে একটা কনস্পিরেসির জন্য দায়ী করান যে ইউরোপিয়ানরা ইচ্ছা করে ব্রাজিলের ফুটবলটাকে নষ্ট করার জন্যই কি এই কাজটা করেছে কিনা। সেটা যাই হোক না কেন, কিন্তু সত্যি কথা বলতে 2002 সালে ব্রাজিলের ফুটবল যেমনটা দেখেছি, 99 থেকে 2002 পর্যন্ত ব্রাজিলের ফুটবল যেরকম দেখেছি, অথবা আমি 2004-05 পর্যন্ত যেভাবে দেখেছি, এখনকার ব্রাজিল ফুটবল যখন দেখি, এটা আসলে দেখলে আফসোসই হয়। এটা দেখলে ওই যোগবনিতর ছন্দটা আসলে খুঁজে পাওয়া যায় না। এবং যোগবনিত কিংবা ব্রাজিলিয়ান স্ট্রিট ফুটবল কিংবা ফুটসালের যে স্কিলের জায়গাটা, যেটা তারা মেইন ফুটবলে ক্যারি করতো, বা ব্রাজিলিয়ান জিন যেটা তারা ক্যারি করতো, সেই ক্যারি করা জিনটা, ব্রাজিলিয়ান জিনটা এখনকার ব্রাজিল টিমের মধ্যে আসলেই দেখতে পাই না। সত্যি কথা বলতে ভিনিসিয়াস জুনিয়র এই ওয়ার্ল্ড কাপে ইট ওয়াজ আই প্লিজিং টু ওয়াচ, যে হ্যাঁ, কাউকে না কাউকে দেখলাম যে ওই জিনটা কিছুটা হলেও ক্যারি করছেন, ইনস্পাইট অফ তিনি ইউরোপিয়ান লিগে খেলেন। তারপরও আপনি যদি ইন্ডিভিজুয়াল স্কিলের ওই জিনের কথা বলেন, যেটা আমি রোনাল্ডোর কথা বললাম, আবারও ভিডিওটা প্লে করতে চাই, আমি একটু দেখাতে চাই আপনাদেরকে। রোনাল্ডোর কথা আমি বলছিলাম যে যেইভাবে তিনি আসলে বল ক্যারি করতেন, যেইভাবে তিনি অপোনেন্টকে ধোকা দিতেন, যেইভাবে তিনি অপোনেন্টকে ডিসিভ করতেন, এই জায়গাটা তো কাউকে দেখতে পাই না। রোনালদিনহো বলটা নিয়ে যা করতেন, যেইভাবে যাচ্ছে, মানে একদম ছেলে খেলা করতেন অপোনেন্টের সঙ্গে, সেই কাজটা এখন কাউকে দেখা যায় না করতে। রিভালদোর মতো ওই লেভেলের ফরওয়ার্ড বর্তমান সময়ে দেখা যায় না, বর্তমান সময়ে আপনি খুঁজেও পাবেন না। কারণটা হচ্ছে তাদের মধ্যে ব্রাজিলিয়ান জিন ছিল। ড্যানিয়েলসনের কথা তো একটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম, ড্যানিয়েলসন যে আরো কি করতেন, বলটা নিয়ে তিনি আরো কি করতে পারতেন, একটা বল নিয়ে যে কত কিছু করা যায়। সো দ্যাট ওয়াজ ব্রাজিল ফুটবল, দ্যাট ওয়াজ ব্রাজিল ফুটবল, দ্যাট ওয়াজ যোগবনিত, যেটা এখন আমরা দেখলে আমাদের কাছে অনেক বেশি মাত্রায় ফ্রাস্ট্রেটেড লাগে। সত্যি কথা বলতে ফ্রাস্ট্রেটেড লাগে। এবং ব্রাজিল ফুটবল কেন এখন অবনমিত হয়েছে, কেন ব্রাজিল ফুটবল এখন নিচের দিকে গেছে, এর পেছনে সবচাইতে বড় কারণ ওই একটাই, এখন ইন্ডিভিজুয়াল স্কিলকে প্রাধান্য দেওয়া। সে ব্রাজিলিয়ান জিন, সে ব্রাজিলিয়ান ইন্ডিভিজুয়াল স্কিলের ফুটবল, এইটা এখন আর হয় না। এখন অনেক বেশি মাত্রায় রোবোটিক ফুটবলে ব্রাজিলিয়ান প্লেয়াররা ধাতস্থ হয়ে গেছেন। তার কারণটা হচ্ছে খুব অল্প বয়সেই ইউরোপে চলে যাচ্ছেন ম্যাচিউরড হওয়ার আগেই। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।